আচ্ছা গাইস, আমাকে একটা কথা বলো, তুমি কি কখনো এমন কাউকে দেখেছো যাকে দেখলে তোমার মনে হয় এই মানুষটা তোমার চেয়ে অনেক এগিয়ে, শুধু বয়সে না, অভিজ্ঞতায়, পৃথিবীটাকে বোঝার ক্ষমতায়। আর যখন সে কথা বলে তুমি শোনো, সে যদি সিদ্ধান্ত নেয় তুমি অবাক হও, সে যদি ভুল করে তুমি বুকের মধ্যে একটা অদ্ভুত টান অনুভব করো। আর তখন তুমি বুঝতে পারো যে এই মানুষটার প্রতি তোমার যে অনুভূতি সেটার কোনো নাম নেই, তুমি এখনো জানোই না। আর সেই না জানার গল্পটাই জানবো আজকে 25-21-এর 13 এবং 14 নম্বর পর্বতে। 13 ও 14 নম্বর এই কারণে বললাম কারণ গাইস আমি আগেই বলেছিলাম আমি একটা পর্বে 2টা করে পার্ট দেবো, তাই এটা নিয়ে কনফিউজ হয়ে যাইও না আবার। সো এই গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা কি দেখবো সেটা তো বলে দিয়েছি, ভুলে গেছো? তো গাইস, এই পর্ব শুরু হয় বর্তমান সময় থেকে। এখন মিনসে নাহিদুর বড় হয়ে যাওয়া মেয়ে একটা পুরনো নিউজ ক্লিপ দেখছে, যেটা ইজিনের রিপোর্টের, মানে সেই বিতর্কিত এশিয়ান গেমসের পরে যেখানে রেফারি ক্যামেরার সামনে বলেছিলেন নাহিদু এই ম্যাচ জিতেছে, ইউরিম নয়। তাই মিনসে একটু হাসতেছে, কারণ তার ভালো লাগছে এই কারণেই যে কেউ একজন তার মায়ের পাশে দাঁড়িয়েছিল, মানে ইজিন। আর ঠিক সেই মুহূর্তে রুমে ঢোকেন তার নানি। তো মিনসে কেন পুরনো নিউজ দেখছে এটা নিয়ে কথা হলে মিনসে বলে, আচ্ছা নানি, তুমি তো সেদিন আমার মায়ের বিরুদ্ধে বলেছিলে টিভিতে, তখন তোমার কেমন লেগেছিল? আর এই কথা শুনে তিনি একটু হাসেন আর বলেন, সেদিন আমার নিজের মেয়ের বিরুদ্ধে আমি যেতে চাইনি, আমার খুব কষ্ট হচ্ছিল, আসলে আমাকে ওটা বলতে বাধ্য করা হয়েছিল। এতে মিনসে খালি তার নানির দিকে তাকিয়ে থাকে। তাই নানি মিনসেকে বলেন, আমি তোমাকে সত্যিই অনেক বেশি ভালোবাসি। তবে গাইস, এই ছোট্ট দৃশ্যটাও একটা ভিন্ন অনুভূতি, কারণ আমরা জানি এই মায়ের সাথে তার মেয়ের সম্পর্ক কতটা জটিল ছিল, মানে নাহিদুর। আর এই বৃদ্ধ মহিলা এখন নাতনিকে সেই ভালোবাসা দিচ্ছেন যেটা একসময় তার মেয়েকে দিতে পারেননি। আর এই দৃশ্য থেকে আমরা ফিরে যাই 1999 সালে, মানে যেখানে আগের পর্ব শেষ হয়েছিল। স্কুলের সেই পুরনো স্পেশাল রুম, ক্যাসেট বাজতেছে, ইজিন আর দাউনের সেই ভয়েস, যেখানে দুজন দুজনকে বলছে ভালোবাসা দিবি কিনা বল। তো রেকর্ডিং পুরনো, কিন্তু সেই অনুভূতিগুলো এখনো তাজা। ঠিক তখনই ইজিন গিয়ে ওটা বন্ধ করে। জিয়ং বলে, ভাই তার মানে কি তুমি দাউনকে ভালোবাসতে? তবে গাইস, ইজিন এই কথাটা এড়িয়ে যায়, কিন্তু কেন? আর নাহিদু এইসব শুনে ইজিনকে যে কি বলবে সেই ভাষাও আর খুঁজে পায় না, তাই কথা ঘুরিয়ে চলে আসে বাথরুমে ফ্রেশ হতে। আর পিছনে ইজিনকে দেখে সে যা চমকে আর বলে, এই আমাকে তো তুমি ভয় পেয়ে দিচ্ছিলে, তুমি এখানে কি করছো বে? ইজিন বলে, আরে এই কথা তো আমি তোমাকে বলবো যে তুমি ছেলেদের বাথরুমে কি করছো। ব্যাস, নাহিদু পেয়ে যায় লজ্জা আর চলে আসে বাইরে। পিছনে পিছনে চলে আসে ইজিনও এবং পকেট থেকে একটা রুমাল বের করে নাহিদুকে দেয়। নাহিদু বলে, সেই রেফারির ইন্টারভিউ নেওয়ার জন্য তোমাকে থ্যাংক ইউ। ইজিন বলে, তোমার জায়গায় অন্য কেউ থাকলেও আমি ঠিক এটাই করতাম। যাই হোক, দুজন দাঁড়িয়ে, চারপাশে নিস্তব্ধ রাত, কিন্তু দুজনের মনেই অনেক কিছু চলছে। আর ঠিক সেই মুহূর্তে দূর থেকে ভেসে আসে জিয়ং আর শিয়ংয়ের চিৎকার, কারণ সেই রুমে তালা লাগিয়ে আসার সময় জিয়ং শিয়ংকে ভূতের ভয় দেখায়। সে বলে, শিয়ং তুমি কি জানো স্কুলে মাঝরাতে একটা মেয়ে কাঁদে, তার সম্পূর্ণ শরীর সাদা, কিন্তু গল্প বলতে বলতে সে নিজেই পেয়ে যায় ভয়। এরপর দুজনে চিৎকার করতে করতে ছুটে আসে, আর তা দেখে ইজিন নাহিদুর হাত ধরে দৌড় দেয়। কিন্তু যখন জানতে পারে এরা তো মজা করতেছে, তখন সে থেমে যায়। তবে নাহিদু দেখে ইজিন তার হাত এখনো ধরে রেখেছে। তার মানে গাইস, নাহিদুর বিপদে ইজিনই একমাত্র মানুষ যে তার পাশে থাকে, মানে নাহিদু এটাই ফিল করে তখন। তো পরের দিন সকালে নাহিদু লাইব্রেরিতে আসে, কিন্তু মাথায় ঘুরছে ক্যাসেটের সেই কথা, দাউন, পার্ক দাউন, কে এই মেয়েটা? তাই সে পুরনো ক্লাস ফটো অ্যালবাম বের করে পাতার পর পাতা উল্টায় আর পেয়ে যায় নামটা। কিন্তু সমস্যা হলো, যে ছবিতে দাউন আছে সেখানে তার মুখে চুল এসে পড়েছে, মানে তার ফেস স্পষ্ট দেখা যাচ্ছে না। এতে নাহিদু তো সেই বিরক্ত হয়। কিন্তু গাইস, বিরক্তিটা আসলে ছবি না দেখতে পাওয়ার জন্য না, বিরক্তিটা অন্য জায়গায়, আর সেটাও নিজেও জানে, সাথে আমরাও। এরপরে বাসায় ফিরে ডায়েরি খুলে এই ব্যাপারে লেখার চেষ্টা করে, কারণ গাইস আমরা জানি নাহিদু তার জীবনের প্রত্যেকটা মুহূর্ত ডায়েরিতে লিখে রাখে। কিন্তু গাইস, যদি সে এগুলো না লিখতো না, তাহলে হয়তো ওর মেয়ে এই ডায়েরি কখনোই পড়তে পারতো না, আর আমরাও নাহিদুর এই শেখা খাওয়ার প্রেম সম্পর্কে জানতেই পারতাম না। তাই ভাগ্যিস নাহিদু এইগুলা নোট করে রাখতো। যাই হোক, সে লেখার তো চেষ্টা করে অনেক, কিন্তু মাথায় বারবার ভেসে ওঠে সেই কণ্ঠ, যে কে না কে দাউন সেই ইজিনরে প্রপোজ করতেছে। আর এই প্রথম নাহিদু ফিল করে ইজিনের একটা পুরো জীবন আছে যেটা তার অজানা। সে প্রেম করেছে, মন দিয়েছে এবং ফিরে এসেছে। আর এই পুরো অধ্যায়টা নাহিদুর চোখের আড়ালে হয়েছে। আর তখনই মা আসার শব্দ পেয়ে সে ডায়েরি বন্ধ করে শুয়ে পড়ে। আর একটু পর মা দরজা খুলেন, দেখেন, বুঝেন যে আমার মেয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে, জেগে আছে, কিন্তু ঘুমের ভান করতেছে। তাই মা কিছুই বলেন না, মেয়েকে কোনো প্রশ্ন করেন না যে তুমি কেন এরকম করছো। আর এই দৃশ্যে গাইস কোনো কথা নেই,
তবে এটা এই পর্বের সবচেয়ে অদ্ভুত মুহূর্তগুলোর একটা, যেখানে একটা মা তার মেয়ের সাথে কথা বলতে পারছে না আর একটা মেয়ে তার মায়ের মুখোমুখি হতে পারছে না। দুজনে একই ছাদের নিচে কিন্তু দুটো আলাদা দ্বীপে। আচ্ছা গাইস, আমাকে একটা কথা বলো, নাহিদু ওর মায়ের লগে কথা বলছে না কেন সেটা তো আমরা জানি, কিন্তু আমার প্রশ্ন হলো নাহিদুর জায়গায় তুমি থাকলে তুমি কি করতে? বা মনে করো তোমার নিজের মায়ের সাথেই ঝামেলা হয়েছে, তো তখন তুমি কি করবা? মায়ের সাথে মিটমাট করে নিবা নাকি নাহিদুর মতোই করবা? কমেন্টে জানিয়ে দিও। তো গাইস, এদিকে আবার ইজিন একটা খুব দরকারি কাজ করে ফেলে। সে তার বাবার পুরনো কিছু ঋণের টাকা পরিশোধ করতে এক পাওনাদারের কাছে যায় আর বলে, আপাতত এটাই রাখুন, বাকিগুলো আমি পরে দিয়ে দেবো, চিন্তা করবেন না। কিন্তু গাইস, তখনই সেখানে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে। তো লোকটা টাকা তো নেন আর বলেন, দেখো আমার মেয়ে স্কলারশিপ পেয়েছে, তাই এখন অতটা টানাটানি আমার নেই। আমি জানি যে তুমি অনেক কষ্ট করেছো, তাই এবার একটু নিজে সুখী হওয়ার চেষ্টা করো। এতে ইজেন একটু হাসে, কিন্তু সে হাসিতে রয়েছে অস্বস্তি। আর সেই দিনই সে চলে আসে ইরুমদের বাড়িতে, হাতে দামি গরুর মাংস উপহার। ইরুমের মা তো প্রথমে রাগ দেখান আর বলেন, এত দামি জিনিস কেন ইজিন? এই টাকাটা তুমি নিজের জন্য রাখতে পারতে। কিন্তু ইজিনের আর কি বলার, মুখের রাগে বুকের ভালোবাসা আর যে লুকানোই যাচ্ছে না। ঠিক তখনই চলে আসে ইউরিম, কিন্তু ইজিনকে দেখে সে এমন ভাব দেখায় যেন সে ইজিনকে চেনেই না। মানে সে বুঝাইতে চাচ্ছে কে এই ছেলে এখানে কি করছে। কিন্তু গাইস, ইজিন তো বসে পড়ে আর কথা হয় দুজনের মাঝে। আর তখনই প্রসঙ্গ আসে এশিয়ান গেমস নিয়ে। সাথে নাহিদুর লগে কি কি হয়েছে সবকিছু খুলে বলে ইজিন। তো ইউরিম এসব শুনে একটু চুপ থাকে, তারপর ধীরে ধীরে বলে, ইজিন আসলে নাহিদুর এত বাজে পরিস্থিতি হবে আমি এটা কখনোই চাইনি। ব্যাস গাইস, এইটুকুই, শুধু এইটুকুই শোনার ছিল ইউরিমের থেকে। আর এটা কোনো স্বীকারোক্তি না, ক্ষমা চাওয়া না, কিন্তু এই একটা কথা থেকেই ইউরিম বুঝিয়ে দেয় সে জানে সে ভুল করেছে। সাথে ইজিনও বোঝে যে এই মেয়ে ভিলেন না, সে ভয় পাচ্ছে পরিবারের ভার, তার স্বপ্নের চাপ আর ভুলের অনুশোচনা নিয়ে। তার মানে গাইস, আমরা ইউরিম মাইয়েডারে যতটা ভিলেন ভাবছিলাম বা খারাপ ভাবছিলাম, আসলে সে কিন্তু অতটাও না, একটু ভালো আছে বলা চলে। তো এদিকে জিয়ং আর শিয়ং জানতে পারে ইজিন আবার এই বাসায় ফিরবে, মানে এখন থেকে ইজিন এই পাড়াতেই থাকবে। তো শিয়ং এই খবর শুনে মুখ বাঁকায়। জিয়ংও খুশি না, কারণ শনিবারের আড্ডার দিনটা এখন ওটা নামার কাজে যাবে। কিন্তু মা বলে, দেখো ছেলেটা খুব ভালো, তাই এতে আমার কোনো আপত্তি নেই। যাই হোক, কিন্তু এরপরে বাইরে জিয়ং আর শিয়ং কথা বলছে, আর এই সুযোগে জিয়ং একটা গোপন কথা বলে ফেলে শিয়ংকে, আমি না ইরুমকে পছন্দ করি, তাকে এক মুহূর্ত না দেখলে আমার কেমন যেন অস্থির অস্থির লাগে। শিয়ং তো অবাক, আরে পোলায় কি বলে এটা? আচ্ছা তুমি কি তাকে প্রপোজ করেছিলে? তো জিয়ং বলে, আসলে মাথায় বারবার আসছে প্রপোজ করলে যদি না বলে তখন বাড়িতে গিয়ে আমাকে একা কাঁদতে হবে। শিয়ং বলে, আরে তুমি বোকা নাকি, না বললে কাঁদবে কেন? জিয়ং সিরিয়াস মুখে বলে, না বললে তো আমায় যে কাঁদতেই হবে, কি করব আমি তখন যদি সে রাজি না হয়? আসলে গাইস, এই সিরিজে এই পোলায় না থাকলে আমরা বোধহয় অনেক কিছুই মিস করে ফেলতাম, যেটা আমরা আরো সামনে বুঝতে পারবো। আর তখনই সেখানে চলে আসে নাহিদু। ও মা, নাহিদুটা কি পড়ছে? যাই হোক, নাহিদু এদের সাথে কথা বলতে বলতে জানতে পারে যে ইজিন নাকি শিয়ংয়ের বাড়িতে আবার ফিরবে, আর তাই এরা দুজন সেদিন বাসা থেকে পালিয়ে দূরে কোথাও গিয়ে সময় কাটাবে। কিন্তু নাহিদু বলে, আরে ইয়ার তোমরা এরকম চিন্তা কেন করছো? আমি বলি কি, তোমাদের উচিত তাকে হেল্প করা, সাথে না হয় আমিও থাকবো, চাপ নেই। এতে শিয়ং বলে, নাহিদু তুমি মনে হচ্ছে ঠিকই বলেছো। তো এর পরের দিন সকালে ইজিন তো চলে আসে নতুন বাসায় ভাড়া থাকতে, আর তখনই ওরা তিনজন মিলে ইজিনকে করে উইশ। ইজিন তো অবাক, আরে এরা এরকম করছে কেন, পাগল হয়ে গেল নাকি? শিয়ং বলে, নাহিদু বলল তোমাকে যেন আমরা উইশ করি। নাহিদু বলে, আরে ইয়ার কি বলছো, আমি এবার কখন বললাম এটা? মানে গাইজ, সে পড়ে যায় লজ্জায়। আর তখনই সেখানে চলে আসে ইউরিম, কারণ ইজিন যেদিন মাংস নিয়ে গিয়েছিল তাদের বাসায়, তখনই ইজিন ইউরিমকে বলেছে এই ব্যাপারে, আর তাই মূলত ইউরিম এখানে এসেছে। কিন্তু গাইস, আমাদের নাহিদুর এটা মোটেও সহ্য হয় না। সে গিয়ে বলে, আরে তুমি এখানে কি করছো? হ্যাঁ। ইরুম বলে, কি করছি মানে? আমিও এসেছি ইজিনকে উইশ করতে। নাহিদু বলে, তা হবে না, হয় তুমি এখান থেকে চলে যাবে নয়তো আমি। ইরুম বলে, আমি তো যাব না। নাহিদু বলে, তার মানে কি আমি যাব? আমিও যাব না। আরে যাইবি না যখন, তাইলে এত পার্ট নেওয়ার কি ছিল ভাই? যাই হোক, এরপর তারা সবাই মিলে রুমে গিয়ে ইজিনের রুম সাজিয়ে দিচ্ছে তার জিনিসপত্র দিয়ে, মানে ইজিন যেগুলো নিয়ে এসেছে সেগুলো দিয়ে, এবং এরই মাঝে তারা সবাই এখানে ভালো কিছু মুহূর্ত কাটায় একসাথে। তবে গাইস, নাহিদু একটা ফটো পেয়ে বলে, আচ্ছা এটাই কি দাউন? এই মেয়েটাই কি ইজিনকে ভালোবাসতো? কিন্তু ইউরিম এটা দেখে বলে, আরে এটা তো দাউন না, ওটা মিনিয়ম, ইজিনের আগের এক্স গার্লফ্রেন্ড।
এখন এই কথা শুনে নাহিদু রেগে চলে আসে বাইরে আর দেখে তার স্বপ্নের রাজকুমার মানে ইজিন একদল মহিলার সাথে কথা বলছে। ব্যাস নাহিদু আগুনের মতো জ্বলতে শুরু করে আর ইজিনকে বলে, মহিলাদের সাথে এভাবে কথা বলতে তোমার খুব ভালো লাগে তাই না? ইজিন বলে, আরে ইয়ার তুমি এভাবে বলছো কেন? কিন্তু নাহিদু মুখ ভেঙসিয়ে যায় চলে, বাট ইজিন হয়ে যায় কনফিউজ। এরপরে ভিতরে সবাই জিনিসপত্র গোছাতে ব্যস্ত। শিয়ং আর জিয়ং বলে, ইউরিম নাহিদু তোমরা দুজনে অনেক কাজ করেছো, এবার যেতে পারো। কিন্তু গাইস কেউ আর যায় না। যাই হোক এক পর্যায়ে জিয়ং একটা হাতের ব্যায়ামের যন্ত্র পায় ইজিনের বক্সে, তাই সে ওটা ট্রাই করে আর নাহিদুকে বলে, এসব কি আর যে কেউ করতে পারে? নাহিদু বলে, জিয়ং তুমি কি ভুল গেছো? আমি কিন্তু জাতীয় দলের প্লেয়ার, আমি ওটা ভালোই করতে পারবো। তাই সেও ট্রাই করে, সাথে শিয়ং এবং ইউরিম। যে নাহিদু পাইলে আমিও পামু। কিন্তু গাইস নাহিদু 10 থেকে 15 বার করার মাঝেই তার হয়ে যায় খবর। তখনই আবার ইজিন এসে হাজির যে নাহিদু কি করছে। কিন্তু নাহিদুর অবস্থা তো এখন কি আর বলবো। তখনই সেটা ছিটকে গিয়ে জানালার কাচ যায় ভেঙে। ব্যাস সবাই চুপ। ইজিন কাঁদবে নাকি হাসবে বুঝতে পারে না। নাহিদু সেম, ও গড এটা আমি কি থা করলাম। ইজিন বলে, আরে তোমাদের কে বলেছে আমাকে হেল্প করতে? তোমরা এখানে কেন এসেছো? নাহিদু বলে, সরি ইয়ার, চিন্তা করো না, আমি এখনই ঠিক করে দিচ্ছি। ইজিন বলে, না নাহিদু তুমি যেখানেই আছো সেখানেই থাকো, একদম নড়বে না, নয়তো পায়ে ব্যথা পাবে। কারণ গাইস নিচে ভাঙ্গা কাজ ছিল, সাথে নাহিদু ছিল আবার খালি পায়ে। তাই ইজিন তাকে কোলে নিয়ে সেফ জায়গায় রাখে। তখনই জিয়ং বলে, ভাই আমারও বাঁচাও। কিন্তু তখনই চলে আসে শিয়ং এর মা আর সেই চিল্লানি। শিয়ং বলে, মা চিল্লাইও না, আমি ভেঙেছি। যাই হোক এরপর তারা সবাই মিলে আড্ডার সাথে খাবার খাচ্ছে, কথাবার্তা হাসি খুশি। কিন্তু নাহিদু একটু অন্যমনস্ক, চোখ খাবারে কিন্তু মন অন্য কোথাও। জিয়ং বলে, আরে নাহিদু তুমি খাচ্ছ না কেন? তাই নাহিদু এবার খেতে শুরু করে, সাথে ইজিন তাকে হেল্পও করে। ফলে নাহিদু হয়ে যায় ইমপ্রেস। পরে বাসায় এসে তার মনে পড়ে সেই ঘটনা যে ইজিন তাকে কোলে নিয়েছে এবং তাকে সেফ জায়গায় রেখেছে। এতে তার অবশ্য একটু ভালোই লাগে। কিন্তু যখন তার মনে পড়ে ওই ক্যাসেটে দা উনের ভয়েস, মানে দা উন যে বলেছে আমি তোমাকে ভালোবাসি, ব্যাস এই কথা মাথায় এসে সে যায় রেগে। ঠিক সেই সময়ে ঘরে ঢোকেন মা। তিনি বলেন, প্রেস কনফারেন্সে যা করলে সেটা নিয়ে তুমি একবারও ভেবেছো? এটা তুমি কিন্তু মোটেও ঠিক করনি নাহিদু। নাহিদু তখন মায়ের দিকে তাকায় আর বলে, তুমি তো বলেছিলে আমার মেডেল নাকি চুরি করা, আর এখন তুমি এই কথা বলছো? মা বলেন, নাহিদু তোমাকে বুঝতে হবে আমি একজন রিপোর্টার, আমাকে যা বলা হয় আমি তাই করি। তুমি আমার মেয়ে বলেছে তোমার পক্ষ নেব, সেই সুযোগ আমার নেই। কিন্তু গাইস নাহিদু তার মায়ের কথা উপেক্ষা করে চলে যায় রুমে আর দরজা দেয় বন্ধ করে। মা অবাক, এই মেরে আমি এখন কেমনে বুঝাই? কিন্তু গাইস এই পর্বে একটা ছোট্ট তথ্য আসে যেটা পরে আরো অনেক কিছু বদলে দিতে পারে। তো একদিন কোচ ইয়াং আসেন ইউবিএস অফিসে, কারণ আমরা জানি এশিয়ান ফেন্সিং গেমসে সে ইউবিএস নেটওয়ার্কের সাথে চুক্তিবদ্ধ ছিল, তাই এখানে সে এসেছে পেমেন্ট নেবে এরকম কিছু আর কি। আর তখন নাহিদুর মায়ের সাথে দেখা এবং বলেন, তোমাকে আমার কিছু দেওয়ার আছে, এই নাও নাহিদুর গোল্ড মেডেল, যেটা সে ফেলে এসেছিল, আমি এটা নিয়ে এসেছি, তুমি নিজে এটা নাহিদুকে দিবে। বুঝতে পেরেছো আমি কি বলেছি? কারণ তুমি যেভাবে নিজের মেয়ের বিরুদ্ধে বলেছো, নাহিদুর এটা মোটেও ভালো লাগেনি। তো এতে তিনি খুশি হন, তবে কিছু বলেন না। তবে গাইস এই প্রথম তার ফ্ল্যাশব্যাকে আমরা দেখি যখন সে অনেক ইয়ং ছিল এবং কোচ ইয়াং তখন ফেন্সিং প্লেয়ার ছিল, মানে এখন তো সে একজন কোচ, কিন্তু যখন সে প্লেয়ার ছিল তখন সে নাকি কার থেকে টাকা মেরে দিয়েছে, সাথে এই গাড়িটাও নাকি হাতিয়ে নিয়েছে, যেটা আবার নাহিদুর ইয়ং মা প্রেজেন্ট করছে। আর তখন থেকে এদের সম্পর্ক খারাপ ছিল। এখন গাইস এটা আসলে কতটুকু সত্য আমরা কিন্তু এখনো জানি না যে এই কোচ আসলেই এরকম কিছু করেছে কি না। যাই হোক এই দৃশ্যটা আমাদের অনেক কিছুই বলে। আর কোচ ইয়াং বুঝতে পারেন নাহিদুই ঠিক ছিল, আর জে কিউং মানে নাহিদুর মাও বুঝতে পারেন তিনি আসলেই ভুল করেছেন, কিন্তু মুখ দিয়ে স্বীকার করার মতো পরিস্থিতি এখনো আসেনি। তো এরপর নাহিদুর মা তার মেয়ের সোনার মেডেল নিয়ে চলে আসেন বাসায়। আর আমরা বুঝতে পারি তিনি তার মেয়েকে সত্যি অনেক ভালোবাসেন, কিন্তু সেটা তিনি প্রকাশ করেন না। এবং গাইস আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা জানি বা বুঝি, মেয়েরা তাদের নিজের ফিলিংস আসলে ওভাবে প্রকাশ করতে চায় না। আমি শিওর না, তবে আমার অভিজ্ঞতা এটাই বলে। যাই হোক ভিডিওটি তোমার কাছে কেমন লেগেছে, সাথে আমার এক্সপ্লেনেশন কেমন হয়েছে, এটা তো অবশ্যই জানাবে। গুড বাই।